ইন্টারঅ্যাক্ট করে থাকে। বিষয়টা তো এরকম, তাই না? তো দেখেন এইখানে আমাদের স্লাইডে অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে। তো তার আগে বলে রাখি যে আমাদের ওয়েবসাইট মডেলের প্রত্যেকটা লেয়ারে কিন্তু কিছু প্রোটোকল কাজ করে, যেগুলো সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। এর মধ্যে ধরেন অ্যাপ্লিকেশন লেয়ারের কথা যদি বলি, যে প্রোটোকলগুলোর নাম দেওয়া আছে, যেমন ধরেন ডিএনএস, তারপর হচ্ছে এইচটিটিপি, তারপর হচ্ছে এসএমটিপি, পপ, তারপর হচ্ছে ডিএসসিপি, এফটিপি, ঠিক আছে, তারপর হচ্ছে আইম্যাপ, এগুলো সব হচ্ছে আমরা কি করব, ডিটেলসে পড়বো আর কি। এই কোর্সে কোনটা কিভাবে কাজ করে সব হচ্ছে আমরা একটু পড়বো রিয়েল লাইফ এক্সাম্পল সহ আর কি। তো মোটামুটি আমরা কি বুঝলাম যে আমাদের হচ্ছে এই কমন কিছু প্রোটোকল যেগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করে কেউ যে এই অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল কি কি, তাহলে বলতে পারবেন? তাহলে হচ্ছে এইগুলো। এবং খেয়াল করে দেখেন এই যে প্রোটোকলগুলো কাজ করে সবগুলাই কিন্তু কি কোনো না কোনো সফটওয়্যারে ইউজ করি আমরা, তাই না? যেগুলো হচ্ছে যেগুলো দিয়ে আমরা ইন্টারনেটের ওভার ইন্টারনেট হচ্ছে কমিউনিকেশন করে থাকি। যেমন ধরেন এইচটিটিপিটা আমরা আসলে কোথায় ইউজ করি? ওয়েব ব্রাউজ করতে, এবং সেটার জন্য আমরা কি আমরা একটা হচ্ছে ব্রাউজার ইউজ করি, হ্যাঁ, গুগল ক্রোম ইউজ করি, ফায়ারফক্স ইউজ করি, ঠিক আছে, অনেকে অনেক কিছু ইউজ করে আর কি। তারপরে ধরেন হচ্ছে কি এসএমটিপি, এসএমটিপিটা কি করি আমরা হচ্ছে ইমেইলের জন্য ইউজ করি। তারপর হচ্ছে কি পপ, পপের পপ 3 ভার্সন 3 যেটা, সেটা হচ্ছে এখনকার জন্যই ওভারঅল ইউজ হয় আর কি, এটাও কিন্তু মেইলের জন্য। তারপর হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল যেটা আইম্যাপ, সেটা আমরা মেইনলি কি করি মেইলের জন্য ইউজ করি। তো এতদিন কিন্তু আমরা জানছি কি যে আমরা হচ্ছে মেইলের জন্য একটা প্রোটোকল ইউজ করি, সেটা হচ্ছে এসএমটিপি। সব জায়গায় আমরা হচ্ছে সেটা বলে থাকি আর কি। কিন্তু মেইনলি হচ্ছে মেইলের জন্য যেটা হয় আপনার 3 ধরনের প্রোটোকলই ইউজ হয়। একটা হচ্ছে এই সেন্ডার সাইডে, আর দুটা হচ্ছে কি রিসিভার সাইডে। সেই ক্ষেত্রে আবার আপনার হচ্ছে ভ্যারি করে যে কোন ধরনের টুলসে আসলে কোন ধরনের প্রোটোকল ইউজ হবে আর কি। তারপর ধরেন এফটিপির কথা যদি বলি, এফটিপিতে কি করে ফাইল হচ্ছে আমার ফাইল, কোনো কিছু যদি আমি ডাউনলোড করতে চাই কোনো ফাইল, সেটা যে কোনো টাইপের ফাইল হতে পারে, সেটা যে শুধুমাত্র হচ্ছে আপনার MP4 হচ্ছে তা না, ঠিক আছে, যে ইমেজের ক্ষেত্রেও যখন আপনি ডাউনলোড করতেছেন সেটাও কিন্তু আপনি ফাইলের মধ্যে করতেছেন, সেটা জেপিজি ফরম্যাট থাকুক, পিএনজি ফরম্যাট থাকুক, যে ফরম্যাটেই আপনার ফাইলটা থাকুক না কেন, সেটা কিন্তু ওই এফটিপি প্রোটোকলের মাধ্যমে কি করতেছে ডাউনলোড করতেছে। ইভেন আপলোডের ক্ষেত্রেও হচ্ছে আমি কি করতেছি সেম কাজ করতেছি। তো ফাইল ট্রান্সফার যেহেতু, তাহলে এর মধ্যে আপনার ডাউনলোড এবং আপলোড দুইটার কনসেপ্টই কিন্তু আসবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন আপনার ওয়েবসাইট মডেলে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার আলাদা করে আছে। খেয়াল করে দেখেন এই তিনটা মিলে টিসিপি কি অ্যাপ্লিকেশন লেয়ার, অর্থাৎ কাইন্ড অফ এমবেডেড অবস্থায় এখানে কি আছে বাকি দুইটা লেয়ার হিডেন বা যাই বলেন আপনি সেটা আছে আর কি। তো প্রেজেন্টেশন লেয়ারের আসলে কাজ কি? যখন আপনারা হচ্ছে ওয়েবসাইট লেয়ার আপনাদের যখন করে, তখন বলছিলাম কি যে প্রেজেন্টেশন লেয়ারে হচ্ছে 3 ধরনের টাস্ক হয়ে থাকে। 3 ধরনের টাস্কের মধ্যে একটা কি কি, একটা হচ্ছে ট্রান্সলেটিং, একটা হচ্ছে কম্প্রেশন, আর একটা হচ্ছে এনক্রিপশন। তো এই ট্রান্সলেটিংটা কি ছিল? ট্রান্সলেটিংটা হচ্ছে মেইনলি ফরম্যাটিংও আপনি বলতে পারেন। সেখানে কি হয় অ্যাকচুয়ালি, আপনি যে ফরম্যাটটা দিচ্ছেন, যেটা আপনি তো হচ্ছে ইমেজ পাঠাবেন, ইমেজ আকারে দিচ্ছেন, সেই ইমেজেরও কিন্তু একটা ফরম্যাট থাকে, তাই না? ভাগ থাকে না? আপনার ধরেন কোনটা হচ্ছে জেপিজি থাকতেছে, পিএনজি, তাই না? আচ্ছা পিএনজি থাকতেছে, কোনটা হচ্ছে জেপিইজি থাকতেছে। তো এরকম কিন্তু হচ্ছে বিভিন্ন টাইপস থাকে। আর ভিডিওর মধ্যে কি দেখেন MP4 থাকতেছে, ঠিক আছে, MKB ফাইল থাকতেছে, এগুলো কি দেখেন টাইপ সি ফাইলের, কিন্তু ফরম্যাট আলাদা, তাই না? তো প্রেজেন্টেশন লেয়ার আসলে কি করে, ডেটাটাকে কিভাবে কোন ফরম্যাটে
টিসিপি ইউডিপি কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল, অর্থাৎ এই নির্দিষ্ট প্রসেস বা প্রোটোকলে যদি আমি কাজ করতে চাই সেই টিসিপি ট্রান্সপোর্ট করে সেকশন লেয়ারের প্রোটোকল, ট্রান্সপোর্ট লেয়ার সে হচ্ছে টিসিপি ইউজ করতে পারে, ইউডিপি ইউজ করতে পারে, এটা ইউজ অনুযায়ী। তো আসলে এই দুইটা ইউজ হচ্ছে, এটা একটু মনে রাখবেন আপনি কষ্ট করে যে ডিএনএস এ কোনটা ইউজ হচ্ছে। ডিএনএস এ তাহলে কি টিসিপি ইউডিপি দুইটাই হয়, টিসিপিটা হচ্ছে রিলায়েবল, ইউডিপিটা রিলায়েবল না। আর ম্যাম ক্লায়েন্ট বলতে হ্যাঁ ক্লায়েন্ট আমি বলবো, ক্লায়েন্ট বলতে আপনার ক্লায়েন্ট সার্ভার যে সিস্টেম আছে সেই ক্লায়েন্ট বলতেছে যে ক্লায়েন্ট সাইডে আপনার কি হয় 53 নাম্বার পোর্ট ইউজ হয়। খেয়াল করে দেখেন আমরা যেদিন অ্যাড্রেসিং করলাম সেখানে পোর্ট অ্যাড্রেস বলে একটা জিনিস ছিল, যেটা বলছি আমি কি আমরা ডিটেইলসে আরো জানবো, ট্রান্সপোর্ট লেয়ার যেদিন করবো সেখানে আমরা ডিটেইলসে জানবো। এখন আবার একটু বলি, এই যে পোর্ট নাম্বারগুলো আছে, পোর্ট নাম্বারগুলো কেন ইম্পর্টেন্ট? অনলাইনে যখন আপনি কাজ করেন তখন অনলাইন তো আসলে আপনার কোনো না কোনো কিছু দেখে আইডেন্টিফাই করতে হবে যে এটা আমার কোন ধরনের কাজ হচ্ছে। সে পোর্ট দেখে তাহলে ট্রান্সপোর্টের পোর্ট নাম্বার দেখে যখনই যে রিকোয়েস্ট আসে তার সাথে পোর্ট নাম্বারটাও পাঠায়, আইপি অ্যাড্রেসের সাথে আপনার ক্লায়েন্টের পাশ থেকে একটা পোর্ট নাম্বারও যায় তার সাথে। সেটা কিরকম? সেটা ধরেন এই যদি আমার একটা ইয়া হয়, ধরেন একটা রিকোয়েস্ট যাচ্ছে এরকম একটা অ্যাড্রেস থেকে 168.1.30 এরকম একটা অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট যাচ্ছে, তার সাথে কর্নারে সুন্দর করে একটা ধরেন ক্লায়েন্টের পাশে 53 পোর্ট নাম্বার যাবে। তখন আমার ইন্টারনেট এটা দেখে বুঝে নেয় ও আচ্ছা এটা ডিএনএস এর কাজ করবে। তাহলে ডিএনএস এর কাজ কি? ডোমেইন নেমকে সে কি করে সাপোর্ট করে। সেটা কি রকম? আমরা তো জানি যে আমাদের যত ওয়েবসাইট আছে বা যত কাজ করি ডিভাইসে সবকিছু কি হয় একটা আইপি অ্যাড্রেসে এগেইনস্টে জমা থাকে আমাদের সার্ভারে। এখন এই যে এত এত নাম্বার, এত এত আইপি অ্যাড্রেস, এগুলো কি মনে রাখা সম্ভব? সম্ভব না। মানুষের জন্য কিন্তু নাম্বারের থেকে নাম মনে রাখা সহজ, রাইট? তো এই জন্য তারা কি করলো যে হচ্ছে আমাদের হচ্ছে নাম্বার মনে রাখা টাফ হয়ে যাচ্ছে, এগুলোর এগেইনস্টে আমরা একটা করে নাম জমা রাখি। কোথায় একটা কোথায় জমা রাখবো? ডিএনএস সার্ভারে জমা রাখবো। প্রত্যেকটা সার্ভিসের আইপির এগেইনস্টে তাদের জন্য একটা নাম জমা রাখবো। তো আমরা যখন ওয়েব ব্রাউজারে কোনো একটা নাম লিখে সার্চ করি ওয়েবসাইটে, তখন কি করে ব্রাউজার সেটাকে হচ্ছে আপনার ডিএনএস সার্ভারে পাঠায় দেয়। রিকোয়েস্টটা পাঠায় সে কি করে, যে নাম দিয়ে আপনি সার্চ করছেন সে খুঁজে যে ওই নামের এগেইনস্টে আমার কোন আইপি দেওয়া আছে, স্টোর করা আছে। যদি দেখে তার নির্দিষ্ট ডোমেইনের মধ্যে বা রেঞ্জের মধ্যে হচ্ছে আইপিটা খুঁজে পাচ্ছে না, সেই ক্ষেত্রে সে হচ্ছে কি সেটা ফরওয়ার্ড করে দেয় ধরেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ডিএনএস বা কোনো একটা বড় ধরেন ডিএনএস সার্ভার আছে ধরে নেন আপাতত, আমরা ডিএনএস এর ক্লাসিফিকেশনে দেখবো সেটা হায়ারার্কিতে, সেইখানে ফরওয়ার্ড করে দেয়। তাছাড়া
কনফিগার করতে হয়। সে সার্ভারটা আমরা যদি কনফিগার করে রাখি তাহলে ডিএসসিপি থেকে সে আইপি দিয়ে দেবে। সেই কাজ কিভাবে করে ডিএসসিপি বুঝেন নাই? আচ্ছা, এখন যদি বলা শুরু করি নাই, প্যাকেট ট্রেসারে তো অপশন থাকে দুইটা, রাইট? প্যাকেট ট্রেসারে অপশন দুইটা থাকে না? এটা খেয়াল করছেন কখনো যে প্যাকেট ট্রেসারে হচ্ছে আমাদের দুইটা করে অপশন দেওয়া থাকে। একটা হচ্ছে আইপি কনফিগারেশন, ডেস্কটপে ক্লিক করে যখন আইপি অ্যাড্রেসে ক্লিক করি আমরা আইপি কনফিগারেশনে, তখন এক পাশে কি আসে? ডিএসসিপি আসে, আর এক পাশে কি আসে? স্ট্যাটিক আসে। তো আমরা হচ্ছে স্ট্যাটিকে ক্লিক করে কি করি? সিলেক্ট করে ম্যানুয়ালি আইপি বসাতে পারি। যদি আমরা ডিএসসিপি তে ক্লিক করি এবং ডিএসসিপি সার্ভার যদি কনফিগার করা থাকে তাহলে সে সেখান থেকে নির্দিষ্ট একটা রেঞ্জ থেকে কি করতেছে? আইপি অটোমেটিক্যালি নিয়ে নেয় ডাইনামিক্যালি। এবং এই রেঞ্জ যেটা, সেই রেঞ্জটাও কিন্তু আসলে আমরা দিয়ে দিই, ও নিজে নিজে নিতে পারে না, সিলেক্ট করতে পারে না। এমনি ডিএসসিপিটা আসলে কাজ করে কিভাবে? ডিএসসিপির কাজ হচ্ছে, ধরেন আমার একটা পিসি যে কি করবে, যে হচ্ছে আইপি জন্য রিকোয়েস্ট পাঠাবে, যে আমার ডাইনামিক আইপি দরকার, কাকে রিকোয়েস্ট পাঠাবে? ডিএসসিপি সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে। তো এই যে সে প্রথম কাজ স্টেপ 1, সে ডিএসসিপি রিকোয়েস্ট পাঠালো, পাঠানোর পরে কোনো যদি ডিএসসিপি সার্ভার ফাঁকা থাকে এবং তার কাছে আইপি থাকে, সে তখন কি করে? ডিএসসিপি অফার করে থাকে। আর যদি ফাঁকা না থাকে তাহলে তো ওখানে কাজ শেষ, প্রসেস শুরু হয়। যদি ফাঁকা থাকে তখন সে কি করে? অফার করে, ওকে ফাইন, আমি অ্যাভেলেবল আছি, চাইলে আমার সাথে কানেক্ট
ট্রাফিক সব আর পিয়ার টু পিয়ার বলতে পারেন, কারণ আপনার ডিভাইসে যে রিসোর্সগুলো আছে সেগুলোকে আপনি ইজিলি আপনার ডিভাইসে বসে প্রিন্ট করতে পারতেছেন। আর একজন ওইটা আমি কি যেমন আমাদের অফিসে যেটা হয় সবাই সব অফিস থেকে প্রিন্ট করতে পারি না, সেটা পিয়ার টু পিয়ারের একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলতে পারবেন আপনারা ইউজ করানো হলো, যেটা আপনাদের আগে প্রশ্ন আমি এর আগে বলে বলছি, টরেন্ট ইউজ করেন, ঠিক আছে? টরেন্টটা পিয়ার টু পিয়ার সিস্টেমে আর কি চলে। ওকে, পিয়ার টু পিয়ারে দেখেন আরো কিছু দেওয়া আছে, এটা এই যে দেখেন কমন P2P নেটওয়ার্কস কি BitTorrent, ডিরেক্ট কানেক্ট, ঠিক আছে? ফ্রিনেট, তো টরেন্টের মধ্যে BitTorrent সব টরেন্টই আমরা করতেছি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা P2P নেটওয়ার্ক ইয়া করি। আপনাদের কাজ হচ্ছে এই চারটা জিনিসই ব্রাউজ করা, চারটা জিনিস কি করে কাজ কি মানে জানা কি, ঠিক আছে? তাহলে এখানে আমরা স্লাইড পাবেন না, বই করতে হবে। পরে বলেন না স্লাইড পাবো না, কিন্তু আমি ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি, মেসেজের শুরুতে স্লাইড আমার এটা অ্যান্সার করে দেবো ক্লাস শেষ হবে। এই চারটা জিনিস হচ্ছে আমরা এক্সপ্লোর করতেছি। আচ্ছা দেখেন হ্যাঁ তাহলে ম্যাম ওই যে পিসি যে আমরা একজন একজন ইউজ করি ওটাও কি এরকম এর মধ্যে পড়ে কি আরেকজন ইউজ করেন না? যেমন ওই যে আমি আপনার পিসি আমার পিসি অটোডেস্ক মানে আপনি দূরে বসে আমার ডেস্কে অ্যাক্সেস করতেছেন, সেটা ওটা তো রিমোট অ্যাক্সেস রিমোট অ্যাক্সেসের মতো করতেছে। ওটা আইপি দিয়ে ইয়া করা যায়। ওকে, এরপরে দেখি দেখেন HTTP কিভাবে কাজ করে সেটা ডিটেইলসে বলা আছে। কি ছিল ফ্রি নেট, এই যে দেখেন ফ্রি নেট। পিসিটা অফ করে দিই আচ্ছা, HTTP টা হচ্ছে আমাদের কিভাবে কাজ করে আমি মুখে বলে দিচ্ছি, আবারও বলি দেখেন আমরা আসলে কি করি নরমালি যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে কি করি যে সাইটে যাব তার নাম লিখি, খেয়াল করে দেখেন আপনি কি কখন পুরো সাইটের অ্যাড্রেস লেখেন http:// দিয়ে হচ্ছে কি লেখেন না, ছোট্ট কিওয়ার্ড লিখলেও কিন্তু কি হয় চলে আসে। কেন আসে এখন বুঝতে পারছেন? DNS এর জন্য আসে। আপনি ছোট একটা কিওয়ার্ড দিলেও DNS কি করে স্টোর রাখে সে বুঝে যায় তো ঠিক আছে। আপনি জাস্ট কি করেন সিসকো লিখলে সিসকোর সাইট কিন্তু চলে আসে। বাকি যে অ্যাডিশনাল জিনিসগুলো আছে কোনটা কোন পার্ট সেটা তোমরা ডিটেইলসে দেখবে। ওকে, এখান থেকে নোট করা শুরু করবেন আপনি ক্লাস। দেখেন স্টেপ 1 কি ব্রাউজারে গিয়ে আমি হচ্ছে ইউআরএলটা লিখি, লেখার পরে এইখানে কিছু একটা পোরশন দেখেন কিছু কিছু জিনিস আছে যে টাইপ ছিল যে তিনটা পার্টে বিভক্ত আপনার যে কোনো ইউআরএল। কয়টা পার্টে বিভক্ত? তিনটা পার্ট। তিনটা পার্ট কি কি? এক নাম্বার পার্টটা হচ্ছে যে প্রোটোকল ইউজ করতেছেন সেটা কোথাও থাকে কি HTTP PSO থাকে। ক্লিয়ার? HTTP বা HTTPS এই পোরশনটা হচ্ছে আমার প্রোটোকল। তারপরের পোরশনটা কি www.cisco.com, এটাকে আমরা কি বলতেছি সার্ভার নেম।
ফাইলটা আমি খুঁজতেছি। হ্যাঁ, তো এই তিনটা প্রশ্ন হচ্ছে নোট ডাউন করার আর কি। একটা ইউআরএল আসলে কয়টা পার্ট থাকে এবং কোন পার্টকে আমরা কি বলি। আপনি যখন রিকোয়েস্ট পাঠান, আপনি যতই শুধু গুগল লিখে সার্চ করেন, আগে পরে সে এই জিনিসগুলো লিখে রিকোয়েস্ট পাঠায় অটো। বুঝতে পারছেন? কিন্তু তার কথা বুঝাবো ফাইলটা ফাইন্ড আউট করতে। আপনি যে কিওয়ার্ডটা লিখেন সেটা থেকে সে অ্যাজিউম করে নেয় যে এই সাইডে যেতে চাচ্ছে। ওই যে ডিএনএস এর প্রত্যেকটা কিওয়ার্ডের এগেইনস্টে আইপি দেওয়া থাকে, ওখানে ম্যাচ করে সে। স্টেপ 2 কি করে? আপনার ব্রাউজারটা www.cisco.com যে দিলেন, এইটুকুই তো আমার হচ্ছে কি সার্ভার নেম। এখন এখান থেকে শুরু হয় আপনার ডিএনএস এর কাজ। ডিএনএস সার্ভারে তো আমার এই নামের এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে। সেই আইপি অ্যাড্রেসটা সেই সার্ভারের মধ্যে খুঁজে। আপনি যখন লিখেন সে কি করে? সেই সার্ভারের মধ্যে খুঁজে। যখন আইপিটা পেয়ে যায় তখন সে কি করে? সাথে সাথে কানেক্ট হয়ে যায়। এবং এই সময় কি হয়? একটা গেট রিকোয়েস্ট যায়। যে রিকোয়েস্টটা যায় সেই রিকোয়েস্টটা কোন টাইপের? গেট টাইপের। গেট রিকোয়েস্ট নরমালি হচ্ছে HTTP কয়েক ধরনের কিওয়ার্ড বা মেসেজ ইউজ করে। গেট, পোস্ট, পুট এরকম অনেকগুলা ইউজ করে। আপনারা প্রসিডিউর আগে রিভিউ করে করছেন না? গেট, পোস্ট মেথড, গেট করতেছে কখন? হ্যাঁ, পুরোটাই সার্ভারের কাজ আর কি। এবং সে ওই রিকোয়েস্টে কি করতেছে? কোন ফাইল আপনি চাচ্ছেন সেটা আপনাকে শো করতেছে, তার সাথে লিংক আপ করে দিচ্ছে। স্টেপ 3 তে যেটা হয়, সে কি করতেছে? আপনার যদি ডেডিকেটেড যে বা স্পেসিফিক যে ফাইলটা আপনি চাচ্ছেন যে সার্ভারে, সে যদি ওই ফাইলটা খুঁজে পায় তাহলে আপনাকে কি করতেছে? একটা সাকসেসফুল মেসেজ পাঠায়, যেটার এগেইনস্টে এই যে দেখেন, আপনারা অনেক সময় দেখেন না, কোনো ফাইল না পেলে আপনাদের কি আসে? 404 নট ফাউন্ড, রাইট? এরকমই আসে। 404 সেটাই আমি বলতেছি। আচ্ছা, ওয়েবসাইটে কিছু নাম্বার দেওয়া আছে, কিছু কোড দেওয়া আছে, যেগুলোর আসলে মিনিং আছে, যে কখন সাকসেসফুল হচ্ছে রিকোয়েস্ট, বা যেটা আমি যে কন্টেন্ট খুঁজতেছিলাম সেটা পেয়ে গেলাম আর কখন পেলাম না। 404 নট ফাউন্ড মানে আপনি যে কন্টেন্টটা রিকোয়েস্ট করতেছেন সেটা সার্ভারে আনঅ্যাভেলেবল নেই। এবারে 404 আর নট ফাউন্ড কেন? শুধু 404 লিখলে কি হইতো? কেউ বুঝতো না। এটা হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যারা ওয়েবসাইট হ্যান্ডেল করে, আপনারা যারা কাজ করেন এই রিলেটেড, তাদের জন্য। সে এই কোডটা দেখে বুঝলো, ওকে ফাইন, আমার কন্টেন্ট পাই। আর এটা হচ্ছে ধরেন আমার মতো ইউজারের জন্য একদম যারা হচ্ছে এন্ড ইউজার, কিছুই বুঝে না, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, ওরা এইটুকু দেখে বুঝে। তো এই কোডগুলো যখন আমার এন্ট্রি করা হয় তখন হচ্ছে একটা কোড, এবং কোডের পাশে সেটা কি বোঝাচ্ছে সেই ফ্রেজ এন্ট্রি করা হয়। যেমন ধরেন কোনো কিছু পেয়ে গেলে 20 দিয়ে ওকে, এবং এটা কিন্তু আবার আমাদের শো করে না, আর ব্যাকএন্ডে এই কাজটা হয়। আপনাকে শো করে কি? আপনি একটা ফাইল খুঁজতেছিলেন, আপনার জাস্ট ক্রোমের যে ব্রাউজার, যেখান থেকে আপনি রিকোয়েস্ট দিলেন ইউআরএল এর মাধ্যমে, সেই ব্রাউজারে একটা আপনার নির্দিষ্ট যে ফাইল, ডিজায়ার্ড ফাইল, সেই ফাইলটা HTML কোড আকারে ব্রাউজারে চলে আসে। এবং ব্রাউজার কি করে? এই ক্ষেত্রে ইন্টারপ্রেট করে আপনি যে ফরম্যাট চাচ্ছিলেন সেটা যদি জেপিজি ফরম্যাট হয়, সেটাকে এই জেপিজি ফরম্যাটে এটা শো করে। ব্রাউজারে কিন্তু তাহলে ডিরেক্ট আমরা যা খুঁজি সেটা আসে না, HTML কোড আকারে আসে, এবং ব্রাউজার এটাকে কি করে? নিজে ইন্টারপ্রেট করে দেয় আমাদের জন্য। বুঝতে পারছেন? দেখেন স্টেপ 3 তে কি বলছে, যে ইন রেসপন্স টু দ্য রিকোয়েস্ট দ্য সার্ভার সেন্ডস দ্য HTML কোড ফর দ্য ওয়েব পেজ টু দ্য ব্রাউজার। এখন শুধু কোড আসলে তো
ফরম্যাটিংটা করে দেন। তাহলে এই চারটা স্টেপে আপনারা এসটিডিপি কাজ করে। এটা আপনারা নোট ডাউন করছেন এসটিডিপি কতটা স্টেপে কাজ করে কিভাবে? এখানে আসেন এসটিডিপি কিছু কমন মেসেজ আছে যেগুলো এই যে লিঙ্কটা বলতেছে গেট, পোস্ট আছে, পুট আছে। এগুলো তো আপনারা হচ্ছে জানেন অলরেডি, এটা নিয়ে আমি বলবো না কি কত ধরনের মেসেজ আছে। গেটটা নরমালি কেন ইউজ করে? রিকোয়েস্ট পাঠানোর জন্য। পোস্ট কেন ইউজ করে? ডাটা ফাইলস আপলোড করার জন্য। ঠিক আছে? আর এখানে দেখেন কি বলতেছে যে পুট কি করতেছে? রিসোর্সেস অর কন্টেন্ট টু দা ওয়েব ব্রাউজার আপলোড করে। এটাও এখানে কোন টাইপের ইয়া ইউজ করে? ইমেজ টাইপের বা আদার্স টাইপের যেগুলো আছে সেগুলো। পোস্টে হচ্ছে কি করতেছে? ওয়েব সার্ভার হচ্ছে ইয়া করে। যাও এগুলো আমরা আগে করছি। ইমেল প্রোটোকল। আমি এটা আপনাদের ইয়া এক্সপ্লেইন করি, আপনারা হচ্ছে সাইট করতে গেলে বা বইতে দেখে। ওয়েব প্রোটোকলে যেটা হয় ইমেল প্রোটোকল। ইমেলে টোটাল 3 ধরনের প্রোটোকল কাজ করে। এসএমটিপি, আইম্যাপ, পপ। পপের ভার্সন 3 চলতেছে। এসএমটিপিটা হচ্ছে আপনার সেন্ডার সাইডে কাজ করে। যখন আপনি একটা মেইল টাইপ করেন কোনো একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে, তখন সে কি করতেছে? এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে সেন্ডার সাইড থেকে কি হচ্ছে ওভার ইন্টারনেট আপনার যে রাউটারের সাথে আপনি কানেক্টেড সেই রাউটারে আসলো। সে কি করতেছে? ডেস্টিনেশনকে তাকে আইডেন্টিফাই করতে, তার কাছে তো পাথ সিলেক্ট করা আছে কোন দিক দিয়ে যাবে, সিলেক্ট করে কি করতেছে? এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে মেইল যে সার্ভার সেই সার্ভারে যাচ্ছে, অর্থাৎ সেন্ডারের যে মেইল সার্ভার সেখানে সে যাচ্ছে। তো ওই সার্ভারে যাওয়ার পরে কি করতেছে? রিসিভার বা ডেস্টিনেশন যে তার সার্ভারে আসে। এখানে তার সার্ভারে আসার পর আইম্যাপ অথবা POP3 প্রোটোকলের মাধ্যমে সে কি করতেছে? এখানে রাউটার আসছে, এখান থেকে হচ্ছে আপনার কি করতেছে? এই রিসিভারের পোর্শনে রিসিভারের নেটওয়ার্কের মধ্যে এসে ফাইনালি রিসিভার সেই ইমেলটাকে রিসিভ করতেছে। এটা যে কমিউনিকেশন করতেছে এটাকে আসলে কোন ধরনের কমিউনিকেশন বলে? রাউটার টু রাউটার নোড। यस, নোড টু নোড কমিউনিকেশন হচ্ছে। ওর যে মেসেজটা এখানে মেসেজ আসতেছে এটাকে কোন ধরনের বলতেছে? অর্থাৎ ধরেন এই মেসেজটা আসলো প্রসেস টু প্রসেস, আর ওর পিসি আর ওর পিসি যে কমিউনিকেট করতেছে সেটাকে কি? হোস্ট টু হোস্ট। বুঝতে পারছেন? তাহলে 3 ধরনের কমিউনিকেশন নরমালি আমাদের নেটওয়ার্কের মধ্যে হয়ে থাকে, এই 3 ধরনের। তাহলে সেন্ডার সাইডে কোন প্রোটোকল কাজ করে? এসএমটিপি। আর রিসিভারে পপ আর হচ্ছে আইম্যাপ। এখন কোথায় কোনটা কাজ করে এবং কোনটার কি পার্থক্য সেটা বলতেছি। মেইনলি হচ্ছে আপনার অনেক কিছু লেখা আছে ইউজ করে। মেইন পার্থক্য যেটা হচ্ছে পপ যে কাজটা করে সার্ভারে যে মেসেজটা আসতেছে সে হচ্ছে আপনি রিসিভ করার পর সে সার্ভার থেকে এটাকে রিমুভ করে দেয়। আর আইম্যাপ যেটা করে, আইম্যাপ হচ্ছে আপনার মেইলটাকে সে কি করতেছে? একটা কপি কি করতেছে? সে রেখে দিচ্ছে ক্লায়েন্ট পেলো। দুইটা মেইন পার্থক্য কি বুঝতে পারছেন কি বলছি? একজন কি করতেছে? ইউজার পাওয়ার পর ডিলিট করে দিচ্ছে পার্মানেন্টলি। আরেকজন কি করতেছে? একটা কপি রেখে দিচ্ছে আপনার সার্ভারে থাকবে। এখন এটা আসলে ডিপেন্ড করতেছে কোন অ্যাপ্লিকেশন আসলে কোনটা ইউজ করবে। যেমন হচ্ছে ধরেন আউটলুকে হচ্ছে কপি ইউজ করে, কেউ কেউ দুইটাই ইউজ করে, হচ্ছে মাইক্রোসফট আউটলুক যেটা। তো এরকম হচ্ছে ডিপেন্ড করে, কিন্তু আইম্যাপ পপ দুইটাই কিন্তু রিসিভার সাইডের জন্য। এখন এটা আপনার টুলস টু টুলস বা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ভ্যারি করতেছে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, ক্লিয়ার হলে আপনাদের ক্লাস আজকে হচ্ছে এই পর্যন্তই। আমি একটু দেখাই দেবো কোনটা কোথা থেকে করবেন, কতটুকু নোট ডাউন করতে হবে আপনাদের।